সবাইকে এমএ ফিজিক্স ক্লাসে ওয়েলকাম। আজকে তোমাদের ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের গুরুত্বপূর্ণ বিষয় ক্লাস 12 এর সিলেবাস সম্পর্কে বলবো। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখতে তো থাকো। এমসিকিউ জানিস 35 নম্বর এমসিকিউ। এখানেও 5টা ইউনিট আছে। ইউনিট 1 এ আছে দেখ তোদের 3টে চ্যাপ্টার আছে এখানে। 3টে চ্যাপ্টারের মধ্যে অ্যাকচুয়ালি দুটো চ্যাপ্টার তোদের দেখবি সিলেবাসে দুটো চ্যাপ্টার লেখা আছে, কিন্তু দুটো চ্যাপ্টার পড়লে হয় না, 3টে চ্যাপ্টার পড়তে হবে তোকে। চার্জ কি ওগুলো জানতে হবে, আধান। তাহলে এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক। এই ইউনিটটার নাম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক, স্থির তড়িৎ। এর আন্ডারে 3টে চ্যাপ্টার আছে। একটা হচ্ছে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী বলে, এটা একটা অ্যাকচুয়ালি ইন্ট্রোডাকশন চ্যাপ্টার। ওটা জানতে হবে, ওটা না করলে পরেগুলো মানে কনসেপ্টটা ক্লিয়ার হবে না। সিলেবাসে তো লেখা নেই, কিন্তু জানতে হবে। স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী এরকম একটা চ্যাপ্টার আছে। সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে অ্যাকচুয়ালি তোদের সেকেন্ড চ্যাপ্টার থার্ড চ্যাপ্টার বলে আছে, তাই তোদের বইয়ে এনসিইআরটিতে কিন্তু দুটো একটাই চ্যাপ্টার আছে। এই যে তড়িৎ ক্ষেত্র, আর 3 নম্বর হচ্ছে তড়িৎ বিভব। এই দুটো চ্যাপ্টার একটা চ্যাপ্টার মধ্যে আছে এনসিইআরটিতে, তোদের আলাদা চ্যাপ্টার করেছে তাই। এটা নেই ইলেকট্রোস্ট্যাটিক। এখান থেকে তোদের নাম্বার আসবে 8 নম্বর। দেখ তোদের কিন্তু ক্লাস 11 এর থেকে 12 এর ফিজিক্স অনেক সহজ। 11 এর ফিজিক্সটা তুলনামূলক কঠিন। এমনিতে ক্লাস 10 এর বই থেকে 11 এ একটা একটা বিবর্তন আসছে, বুঝতে পারছিস বইয়ের মধ্যে। তারপর হঠাৎ করে তোদের মেকানিক্স পার্ট বোঝা, ভেক্টর, উপাংশ, কম্পোনেন্ট, হঠাৎ করে একটা অন্য টাইপের জিনিস। তো একটু যথেষ্ট তোদের ব্রেনে সেট খাওয়ানো কঠিন, তার তুলনায় 12 অনেক সহজ। পড়বি, নিজেরাই বুঝতে পারবি, দেখবি। আর সবচেয়ে বড় কথা, তোদের এই প্রথম দিকে যে 5টা ইউনিট আছে, এখান থেকে সবচেয়ে টাফ কোশ্চেন করা হয়। মানে এখান থেকে যদি ডেসক্রিপটিভ কোশ্চেন আসতো বা ম্যাথটা যদি বড় বড় আসতো, তোরা কিন্তু চাপে ছিল। তাই ওটার কাছ থেকে কিন্তু তোরা বেঁচে গেছিস। এখান থেকে শর্ট কোশ্চেন আসবে। আর লাস্টের দিকে যেগুলোতে তোদের মডার্ন ফিজিক্স আছে বা লাইট আছে, আলো আছে, এগুলো সহজ। এগুলোতে ডেসক্রিপশন, এগুলো ডেসক্রিপটিভ কোশ্চেন যদি আসে, বড় কোশ্চেন আসে, এগুলো এমনিতেই পারা যায়। ঠিক আছে। আর এই প্রথম দিকের পার্টগুলো থেকেই অঙ্ক টঙ্ক বা বড় কোশ্চেন গুলো বেশি জটিলতা। এখান থেকে এমসিকিউ আসবে, মানে ভালোই তোদের। ইউনিট 2, কারেন্ট ইলেকট্রিসিটি। আচ্ছা, এইটাতে তড়িৎ বিভবের পরে আরেকটা চ্যাপ্টার আছে, এখানে আরেকটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে ধারক ধারকত্ব, ক্যাপাসিটর ক্যাপাসিটেন্স। ধারক ধারকত্ব কি জিনিস জানবে, ধারক ক্যাপাসিটর ক্যাপাসিটেন্সটা কি, আধান সঞ্চয় করে রাখবে, ব্যাটারির মতো জিনিস পড়াবো। ইউনিট 2 তে আছে কারেন্ট ইলেকট্রিসিটি। দেখ, ইলেকট্রোস্ট্যাটিক মানে স্থির তড়িৎ, যেখানে আধান এক জায়গায় স্থির থেকে কারেন্ট তৈরি করবে। আর কারেন্ট ইলেকট্রিসিটি এটা মানে অ্যাকচুয়ালি চলতড়িতের কথা বলছি, যেটা তোরা ক্লাস 10 এ পড়েছিস। যখন আধান এক জায়গা থেকে অন্য জায়গায় চলতে শুরু করবে, তখন যে কারেন্ট তৈরি করবে, প্রবাহ প্রবাহ মাত্রা, সেগুলো নিয়ে এখানে আলোচনা হবে। এর আন্ডারে কি কি চ্যাপ্টার আছে? প্রথম হচ্ছে ওহমস ল, ওহমের সূত্র, ওটা একটা চ্যাপ্টার আছে, খুব সহজ চ্যাপ্টার। ওহমের সূত্র, এক্সট্রা জিনিস তেমন কিছু নাই এটাতে। মনে হচ্ছে ওহমের সূত্র তোরা ক্লাস 10 এ যেটা পড়েছিস ওগুলোই আছে, একটু এক্সট্রা তেমন কিছু নাই। একটু অঙ্ক টঙ্ক এদিক ওদিকের করতে হবে, এটাই, নতুনত্ব কিছু নাই এর মধ্যে। 2 নম্বর চ্যাপ্টার হচ্ছে কার্শফের সূত্র। এটা একটা নতুন চ্যাপ্টার এবং খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মানে পরবর্তীতেও ফিজিক্স অনার্স করলে কাজে লাগে। কার্শফের সূত্র, তোরা ক্লাস 11 এ কার্শফ ল পড়েছিস তাপে, ওই কার্শফ না এটা, ঠিক আছে। ইংলিশে কিরচফ ল বলে, কিরচফ। হলো ইউনিট 2। আর একটা আছে, ওই তড়িৎ ক্ষমতা। এখানেও নতুনত্ব কিছু নাই, এখানেও তড়িৎ শক্তি, তড়িৎ ক্ষমতা
আমি বলছি তড়িৎ শক্তি ও তড়িৎ ক্ষমতা। এখানেও নতুনত্ব কিছু নাই, ওই ক্লাস 10-এ যেগুলো পড়েছিস ভি সমান ভিআই, তড়িৎ ক্ষমতা, বিওটি, তড়িৎ শক্তি, এই যে একক মাত্রা, এগুলো যেগুলো পড়েছিলি ওখান থেকে ওই ফর্মুলা থেকে অঙ্ক টঙ্ক যদি একটা থাকে এমসিকিউতে, তাই এখানেও নতুনত্ব কিছু নাই, সহজ চ্যাপ্টার একদম, সবাই পারবি। এখন মনে হচ্ছে অনেকদিন 10-এ অনেক আগে পড়েছি, তার জন্য এখন মনে হচ্ছে যেন অনেকদিন ভুলে গেছি, যখন পড়াবো তখন সব মনে চলে আসবে। আর ইউনিট 3 আছে, ইউনিট 3-তে আছে ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট। অ্যাকচুয়ালি এই ইউনিটটা ম্যাগনেট নিয়ে, চুম্বক নিয়ে। চুম্বকের এখানে দুটো চ্যাপ্টার আছে ইউনিটে, একটা হচ্ছে তড়িৎ চুম্বকত্ব, মানে যেখান থেকে তোর কারেন্ট থেকে কিভাবে চুম্বক তৈরি হচ্ছে। চুম্বক তো একটা পদার্থ যেটা ওই আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা আছে, তো ওই যে চুম্বক শুধুমাত্র একটা মেটাল চুম্বক থাকবে সেটাই যে তার ক্ষমতা থাকবে তার মানে না, এমনি কারেন্টের একটা ওয়্যার, একটা তড়িতের সাহায্যে আমি চুম্বক তৈরি করতে পারি। সে তড়িৎ আর চুম্বক, সেটা সেই জন্য তড়িৎ চুম্বকত্ব একটা চ্যাপ্টার আছে। আর একটা কি পদার্থের চুম্বক ধর্ম, যেটা সিম্পল চ্যাপ্টার, মানে এই চ্যাপ্টারের মধ্যে অনেক কিছু নতুনত্ব আছে। পদার্থের চুম্বক ধর্মটাও তোরা আগে কিছুটা করেছিস, লেঞ্জের সূত্র, ফ্যারাডের সূত্র, অনেক কিছু আছে এগুলো। পদার্থের চুম্বক ধর্ম মানে চুম্বক কি কি ধর্ম, কি কি প্রপার্টি মেনে চলে, কি কি ধর্ম আছে, হিস্টেরিসিস লস, তারপরে চুম্বক অনেক রকম আছে, অয়স্চুম্বক, তিরস্চুম্বক, পরাচুম্বক, ওগুলো পড়বি এখানে। এই পার্টটা যথেষ্ট বোঝার পার্ট আছে, ম্যাগনেটটা বুঝতে হবে। আর এইগুলো খুব সহজ পার্ট। হ্যাঁ, তবে এই পার্টগুলো সহজ হলেও এই যে কারশফের সূত্র বল, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব, এই পার্টগুলো থেকে কিন্তু ম্যাথ যদি জটিল আসে পারা কিন্তু খুব কঠিন। কারশফের সূত্র কিন্তু সার্কিটের প্রবলেম সব, ঠিক আছে? তাই কনসেপ্ট ক্লিয়ার রাখলে পারবি। আর আশা করি তোদের এমসিকিউ তাই সেরকম জটিল বড় প্রবলেম দেবে না, ছোট ছোট কনসেপচুয়াল প্রবলেমই দেবে। তাই এদিক থেকে তোদের এটা সুবিধা। মানে এর আগে পর্যন্ত যখন ইয়ার সিস্টেম ছিল, এবার যারা এইচএস দিল সেই পর্যন্ত সবচেয়ে স্টুডেন্টদের সবচেয়ে কঠিন জায়গা হচ্ছে এই জায়গাগুলো, এই কারশফের সূত্র, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব থেকে, এইগুলো থেকে ম্যাথ গুলো সবচেয়ে ওদের টাফ জায়গা, ঠিক আছে? এগুলোতে ভয় করতো ওরা। হলো ইউনিট 4টা হচ্ছে ম্যাগনেটিক ইন্ডাকশন। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড এসি কারেন্ট। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এখানেও তোদের ওই লেঞ্জের সূত্র, ফ্যারাডের সূত্রগুলো আছে। মানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন মানে হচ্ছে সেই আবেশ, পড়েছিস না তোরা? আবেশ কিভাবে তড়িৎকে কাজে লাগিয়ে চুম্বক তৈরি করব, চুম্বককে কাজে লাগিয়ে তড়িৎ তৈরি করব, সেখান থেকে সেই ইন্ডাকশন আবেশ তৈরি করা হয়। সেই লেঞ্জের সূত্র ক্লাস 10-এ পড়েছিল, একটা চুম্বককে গতিশীল করলে অটোমেটিক কারেন্ট পাচ্ছিলাম, ওই জিনিসগুলো এখানে আছে, ফ্যারাডের সূত্র। আর এসি কারেন্ট, তোরা যেটা এসি কারেন্ট পড়েছিলি ক্লাস 10-এ, কিছুই নাই, শুধু সংজ্ঞা পড়েছিলি এসি কারেন্টের। কিন্তু এখন এসি কারেন্টে প্রচুর জিনিস আছে, তোদের প্রচুর প্লাস পয়েন্ট। যে এই প্রথম দিকে এমসিকিউ আছে, এসি কারেন্টের ক্যালকুলেশন করা খুব চাপ, এই বোর্ডে আঁটবে না, এই বোর্ডে ধরবে না, এতটাই বড় বড় ক্যালকুলেশন। তাই এমসিকিউ আছে বলে প্রচুর বাচ্চা বেঁচে গেছিস, ওই ক্যালকুলেশন তোদের করতে হবে না, কিন্তু বুঝতে হবে, আমার করাতে হবে, কারণ ভিতর থেকে ওই ক্যালকুলেশনের ভিতর থেকে কোশ্চেন আসে, শর্ট কোশ্চেন আসে। তোরা পরীক্ষার হলে না নামালেও তোকে বাড়িতে একবার না একবার প্র্যাকটিস করতেই হবে না দেখে। হলো এখানে এর আন্ডারে দুটো চারটা বুঝতে পারছিস, আমি তাহলে তবুও লিখে দিচ্ছি। একটা হচ্ছে আবেশ, তড়িৎ চুম্বকীয় আবেশ, তড়িৎ চুম্বকীয় আবেশ। আর একটা হচ্ছে কি এসি কারেন্ট, ওটা বাংলাটা কি পরিবর্তী প্রবাহ, পরিবর্তী প্রবাহ। হলো ইউনিট 4টা কি 5, এর আন্ডারে খুব সহজ চ্যাপ্টার এটা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ।
ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটার বাংলাটা হচ্ছে একটাই চ্যাপ্টার, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তো যেমন 11-এ একটা চ্যাপ্টার ছিল থার্মোমিতি নাকি একটা ছিল, 1 নম্বর না 2 নম্বর না 3 নম্বর কোশ্চেন আসতো। এটা ঠিক ওরকম টাইপের একটা চ্যাপ্টার, ছোট্ট একটা চ্যাপ্টার। তোদের 3 নম্বর আছে এটা থেকে, বিশাল ব্যাপার। 3 নম্বর থাকা মানে বিশাল ব্যাপার। 35 নম্বরের মধ্যে 3 নম্বর থাকা মানে প্রচুর ব্যাপার। আগে 70 নম্বরের মধ্যে 3 নম্বর থাকতো, ঠিক আছে? সেই জায়গায় 35 3 নম্বর বিশাল ব্যাপার। আচ্ছা, কোন ইউনিট থেকে কত নম্বর থাকবে? আমি তো বললাম প্রথম ইউনিটটা থেকে 8 নম্বর, ইউনিট 2 থেকেও 8 নম্বর, ইউনিট 3 থেকেও 8 নম্বর, ইউনিট 4 থেকেও 8 নম্বর, সব 8। লাস্টেরটা হচ্ছে 3 নম্বর। কত হলো? 1 2 3 4, 4 একটা 32 আর 3 35। তোদের টার্গেট হবে, তোদের সবগুলোই পড়তে হবে, যেহেতু বোর্ডের পরীক্ষা। আমি টার্গেট বলবো না, ঠিক আছে? সবগুলোই পড়তে হবে ভালো করে, যেহেতু বোর্ডের পরীক্ষা। আর পাস করানো চিন্তা নাই, পাস তো করে যাবে। 11তে পাস, 35-এ, ঠিক আছে? সিলেবাসটা একটু খাতায় লিখে নে প্রথমে, স্টার্টিং এ, তাহলে তোদের সুবিধা হবে। কোন একটা আধান যদি এক জায়গায় স্থির থাকে, স্থির অবস্থায় থাকে, তাহলে যে তড়িৎটা সৃষ্টি হয়, যে তড়িৎ, সেটা হচ্ছে, মানে আধানের অস্তিত্ব থাকলে সেটাই হচ্ছে স্থির তড়িৎ। কোন একটা জায়গায় আধান থাকা মানে সেটা স্থির তড়িৎ। তাহলে বলতো, এই যে পেনটাকে আমি ধরে আছি, এখানে কি কোনো তড়িৎ আছে? স্থির তড়িৎ আছে? এখানে কি কোনো আধান আছে? আধান নাই। আমার শক লাগছে না, আধান নাই। আধান আছে, কিন্তু আধানটা নিউট্রাল পজিশনে আছে। নিউট্রাল মানে জটা প্লাস আধান, তটা মাইনাস আধান। যদি একটা কম বেশি হয়, তখনই আধানের অস্তিত্বটা বুঝতে পারবো। অর্থাৎ আধান যদি থাকে, আধানের অস্তিত্ব বুঝতে পারলে সেটাই হচ্ছে স্থির তড়িৎ, ঠিক আছে? আমি এগুলো ডিটেলসে এখনো বলবো। স্থির তড়িৎ, তাহলে স্থির তড়িৎ আধানের অস্তিত্ব থাকলে স্থির তড়িৎ। আধান কত রকমের হয়? 2 রকম, একটা হচ্ছে ধনাত্মক আধান, একটা হচ্ছে ঋণাত্মক আধান। তোদের শর্ট কোশ্চেনের জন্য দুটো জিনিস থাকে, একটা হচ্ছে কাঁচ আর রেশম। কাঁচ আর রেশম, এই দুটো জিনিস যদি একসঙ্গে থাকে, তাহলে এদের মধ্যে কোনটাতে ধনাত্মক তড়িৎ আধান আর কোনটা ঋণাত্মক আধান বা ঋণাত্মক তড়িৎ সৃষ্টি করে, এটা শর্ট কোশ্চেনের জন্য থাকে। কাঁচ আর রেশমের মধ্যে কাঁচে ধনাত্মক তড়িৎ তৈরি হয়, কাঁচে ধনাত্মক তড়িৎ তৈরি হয়, ঠিক আছে? এটা শর্ট কোশ্চেনের জন্য থাকে। আর একইভাবে এবোনাইট আর পশম যদি হয়, এবোনাইট আর পশম দুটো জিনিস, এই দুটো যদি মিক্স করে থাকে, তাহলে এদের মধ্যে কোনটাতে ধনাত্মক তড়িৎ আর কোনটাতে ঋণাত্মক তড়িৎ তৈরি হয়? এবোনাইটে ঋণাত্মক তড়িৎ তৈরি হয়, তাই না? বাকিটা ধনাত্মক। এবোনাইটে ঋণাত্মক তড়িৎ তৈরি হয়, ঠিক আছে? এটা জেনে রাখবি, শর্ট কোশ্চেনের জন্য থাকে। আকর্ষণ অপেক্ষা বিকর্ষণ তড়িৎগ্রস্ততার প্রকৃষ্ট প্রমাণ ব্যাখ্যা করো। জানিস কেউ? আকর্ষণ তড়িৎগ্রস্ততার প্রকৃষ্ট প্রমাণ কিভাবে ব্যাখ্যা করবি? দেখ, মানে কোন একটা বস্তু তড়িৎ আধান আহিত হয়ে আছে, আহিত, এগুলো কয়েকটা ওয়ার্ড তোদের বাংলা কথা জানতে হবে। এগুলো অ্যাকচুয়ালি বাংলাতে খুব বাজে, ইংলিশ হলে চার্জ অবস্থা বলে, চার্জ হয়ে আছে, সেটা বাংলায় বলছে আহিত। আহিত মানে কি? সেখানে আধান অস্তিত্ব আছে, আধান আছে, সেটাকে বলছে আহিত অবস্থায় আছে। আর অনাহিত মানে নিস্তরিত অবস্থায় আছে, আধান নাই, ঠিক আছে? আকর্ষণ অপেক্ষা বিকর্ষণ তড়িৎগ্রস্ততার প্রকৃষ্ট প্রমাণ। তোদের কিন্তু ক্লাস 11 আর 12 দেখ পুরো অন্য টাইপের। 12 এ বেশিরভাগই সব তড়িৎ, চুম্বক এইসব নিয়ে আলোচনা, যেখানে 11 এ এইসব ছিলই না একদম। আকর্ষণ অপেক্ষা বিকর্ষণ মানে, ধর একটা আধান, প্লাস আধান নিলাম, একটা মাইনাস আধান নিলাম, কি হবে? এরা পরস্পর কি করবে? আকর্ষণ করবে, তাই তো? পরস্পর আকর্ষণ করবে, কারণ বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে। আচ্ছা, দুটোই যদি প্লাস আধান হয়, কি হবে? দুজনে বিপরীত দিকে সরে যাবে, বিকর্ষণ করবে। দুটোই যদি মাইনাস আধান হয়, তবুও বিকর্ষণ করবে। অর্থাৎ দুটো সেম আধান পরস্পরকে বিকর্ষণ করে, আর দুটো বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে। এবার আরেকটা জিনিস, আরেকটা ঘটনাও ঘটে, কি?
এখানে বলছে আকর্ষণ অপেক্ষা বিকর্ষণ তড়িৎ গতি। হ্যাঁ ঠিক আছে। এবার বল যে কোন একটা বস্তু, ধর একটা বস্তু যেটা কোন একটা আধানে আহিত হয়ে আছে, কোন একটা আধানে, সেটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, আর একটা বস্তু সেটাও ধর কোন একটা আধানে আহিত হয়ে আছে, সেটাও প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, ঠিক আছে। এবার যদি এই দুটো বস্তু আকর্ষণ করে পরস্পর, যদি এই দুটো বস্তু আকর্ষণ করে তাহলে কি বুঝবো? তাহলে একটা প্লাস, এটা প্লাস হয়ে আছে, এটা মাইনাস হয়ে আছে, তবে এটা আকর্ষণ করবে। আর একটা কন্ডিশনেও আকর্ষণ হয়, কি বলতো? একটা আহিত অবস্থায় আছে আর একটা অনাহিত, মানে যেটাতে কোনো চার্জই নাই, আধানই নাই, তবুও কিন্তু তাকে আকর্ষণ করবে, তবুও আকর্ষণ করবে। এটা যেটা চার্জ অবস্থায় নাই সেটাও কিন্তু এই প্লাস যে চার্জটা সেটা আকর্ষণ করবে, চুম্বকের মতো অনেকটা। তাহলে আকর্ষণ করলে দুটোই আহিত অবস্থায় আছে, দুটোতে আধান আছে, বা তুই ধর এটা জানা, এটা ধর নন, এটা ধর জানা, এটা দুটোতেই আমি জানি প্লাস আধানের দুটো বস্তু নিয়েছি, আর অপর সাইডে এই দুটো বস্তু কি আমি জানি না, তাহলে সেটা মাইনাসও হতে পারে, তবুও আকর্ষণ করবে, সেটা অনাহিত হলেও আকর্ষণ করবে। তাহলে আকর্ষণের মাধ্যমে আমি কি এটা এটা আহিত অবস্থায় আছে না অনাহিত অবস্থায় আছে আমি বুঝতে পারবো? বুঝতে পারবো না। আহিত হলেও আকর্ষণ করবে, অনাহিত হলেও আকর্ষণ করবে। আহিত এবং বিপরীত আধান হলে আকর্ষণ করবে, আর অনাহিত হলে আকর্ষণ করবে। কিন্তু যদি এই যে জানা জিনিসটা, যদি এই প্লাসের এটাই যদি এরকম হয়, ধর ওই প্লাসটা নিয়েছি আর এদিকে এমন একটা বস্তু নিয়েছি যেটা শুধুমাত্র বিকর্ষণ করছে, তো বিকর্ষণ কখন সম্ভব? যখন এটার মতোই যদি আর একটা আধান থাকে। অনাহিত বস্তু থাকলে বিকর্ষণ করবে না, সবসময় আকর্ষণই করে। তাহলে আকর্ষণ করলে অপর সাইডের বস্তুটা আহিত হতে পারে, বিপরীত আধানে আহিত হতে পারে, বা অনাহিত হতে পারে। তাহলে আমি বুঝতে পারছি না বস্তুটা যে আহিত অবস্থায় আছে না নাই। কিন্তু যদি এই বিকর্ষণ করে তাহলে একমাত্র তখনই সম্ভব যে বস্তুটা আমি যে আধানটা নিয়েছি তার সেম আধান যদি থাকে, তবেই সেটা সম্ভব। তাহলে বিকর্ষণে আমার কিন্তু তড়িৎগ্রস্ততার প্রকৃষ্ট প্রমাণ, তড়িৎগ্রস্ত আছে কিনা তার প্রকৃতভাবে আমি এটা প্রমাণ করতে পারি বিকর্ষণের সাহায্যে। আকর্ষণের সাহায্যে কিন্তু আমি সেটা বুঝতে পারি না। আকর্ষণ অনাহিতের মধ্যে হয়, আহিতের মধ্যেও হয়। বুঝতে পারলি কারণটা? থেকে ঘর্ষণ জাতীয় তড়িতের উৎপত্তি তোরা ছোটবেলায় করেছিস এরকম? দুটো পেনকে নিয়ে এরকম করে যদি ঘর্ষণ করিস তাহলে দেখবি উঠতে চায় না, মনে হয় যেন উঠছে না। দেখেছিস? এটা লক্ষ্য করেছিস কেউ? দুটো পেনকে যদি এরকম করে অনেকক্ষণ ঘর্ষণ করিস তাহলে দেখবি উঠে না, মানে এভাবে সরে যায় কিন্তু উঠছে না মনে হয়, মানে একটা লেগে আছে, একটা আকর্ষণ কাজ করছে ওখানে, যেমন দেখবি নিজে নিজে দেখতে পারিস। দেখ কি হয়, এই যে ঘর্ষণ করলে অটোমেটিক একটা আকর্ষণ তৈরি হচ্ছে, এই আকর্ষণটা কিন্তু অ্যাকচুয়ালি স্থির তড়িতের কারণে। তারপর চুলের চিরুনি আচরণ, এটা তো জানিস ছোটবেলা থেকে, সেই ক্লাস 3 থেকে পড়ছিস তোরা, যে চুল আচরণে চিরুনির ঘর্ষণের কারণে কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করে, করে তো? এটা কেন হয়? এই যে ঘর্ষণের কারণে স্থির তড়িৎ কেন হয়, উৎপন্ন হয়, এটা তোর কেন হয় জানতিস না, জানিস কেউ? শুধু হয় সেটা জানিস, আর যে কেন হয় জানবি। দেখ, ইলেকট্রন তত্ত্ব থেকে ঘর্ষণ জাতীয় তড়িতের উৎপত্তি। এখানে দুটো পরমাণু, যে কোনো বস্তু তো পরমাণু নিয়ে তৈরি, দুটো পরমাণুর মধ্যে আমি NaCl, যেটা তোদের সবচেয়ে সহজ জিনিস, অনেক আগে থেকে পড়ছি, সেটার গঠনটা লিখি। NaCl কিভাবে তৈরি হয়? আচ্ছা, সোডিয়ামের কটা ইলেকট্রন থাকে? সোডিয়াম পরমাণু বল। হ্যাঁ, 11টা। তো প্রথম কক্ষপথে কটা? দুটো, দুটো ইলেকট্রন। তারপরে আর মাঝে তো প্রোটন থাকে, প্রোটন থাকে সব। আর বাইরের কক্ষপথে দুটো, তারপরে কটা থাকবে? 8টা। 5, 6, 7, 8, 8টা ইলেকট্রন। 8 আর 2 কত হলো? 10 হলো, কিন্তু 11টা ইলেকট্রন আছে। তাহলে আর একটা ইলেকট্রনের জন্য আর একটা এক্সট্রা কক্ষপথ থাকবে, একটা ইলেকট্রনের জন্য এক্সট্রা কক্ষপথ টানতে হচ্ছে। আর মাঝে কটা প্রোটন থাকে? যটা ইলেকট্রন থাকে তটা প্রোটন, মানে 11টা যদি মাইনাস থাকে 11টা প্রোটন থাকবে, প্লাস থাকবে ভিতরে। তাহলে এই যে সোডিয়াম পরমাণুটা, এই সোডিয়াম পরমাণু এখন তো নিউট্রাল অবস্থায় আছে, তখনই ঘর্ষণ হবে। ঘর্ষণ স্টার্ট হওয়ার কারণে কি হবে? ইলেকট্রন দেওয়া নেওয়া হবে,
কক্ষপথ থেকে ডিস্টেন্স যাদের কক্ষপথ থেকে আকর্ষণ বল যার কম সে ইলেকট্রন ছেড়ে দেবে ঘর্ষণের কারণে, আর যে পরমাণুটার কক্ষপথের আকর্ষণ বল বেশি সে গ্রহণ করবে ইলেকট্রনটা। আর যে ছাড়বে ইলেকট্রন সে প্লাস পজিটিভ আধান অর্থাৎ ধনাত্মক আধানে আহিত হবে, আর যে ইলেকট্রন গ্রহণ করবে সে মাইনাস ঋণাত্মক আধানে আহিত হবে। তো যখনই দুটো আধানে আহিত হবে ঘর্ষণের কারণে তখনই সেটা আকর্ষণ করবে। আর এটাই তো স্থির তড়িৎ। যখন চিরুনি চুল আঁচড়াচ্ছিস তোর মাথার তোর টাকের সঙ্গে চুলের চিরুনির ঘর্ষণ হচ্ছে, তাই তো? এই ঘর্ষণের কারণে কিন্তু ইলেকট্রনের ঘাটতি, ইলেকট্রনের দেওয়া নেওয়া হবে, ঠিক আছে? তখনই কিন্তু ইলেকট্রনের দেওয়া নেওয়া, যখন এটা চিরুনিটা আহিত হয়ে যাবে তখনই যে কোনো জিনিসকে আকর্ষণ করবে। একটা কাগজের টুকরোকে আকর্ষণ করবে, কাগজের টুকরো তো একটা অনাহিত বস্তু, অনাহিত বস্তুকেও তো আকর্ষণ করে। এবার যখনই কাগজের টুকরোর পরিবর্তে তুই ধর ইটকে আকর্ষণ করছিস কেন দেখছিস, সেটা হবে ভারী জিনিস, তো হালকা জিনিসকে করতে হবে। স্থির তড়িৎ, স্থির তড়িতের পাওয়ার আবার কতটা, চলতড়িৎ তো না। তাহলে স্থির তড়িৎ কিন্তু স্থির তড়িতের উৎপত্তি কি করে হচ্ছে, মেন কারণ হচ্ছে ঘর্ষণ। ঘর্ষণের কারণে ইলেকট্রনের একজন হারাচ্ছে, ইলেকট্রন যে হারাচ্ছে সে ধনাত্মক আধান আহিত হচ্ছে, আর যে ইলেকট্রন গ্রহণ করছে সে ঋণাত্মক আধানে আহিত হচ্ছে। যখনই ধনাত্মক আর ঋণাত্মক দুটো আধানে আহিত হয়ে যাবে তখনই সেটা আকর্ষণ করবে, আর ওটাই তো স্থির তড়িতের আকর্ষণ বল, ওটাই তো স্থির তড়িৎ। NaCl পরমাণু লবণ এইভাবেই তৈরি হয়, ঠিক আছে? ঠিক আছে, ইলেকট্রিক ইন্ডাকশন একই জিনিস ম্যাগনেটের ক্ষেত্রে আছে, ম্যাগনেটিক ইন্ডাকশন। দেখ তড়িৎ আবেশ কি জিনিস, ধর একটা, এই যে আমি বললাম না একটু আগে যে একটা আহিত বস্তু, একটা প্লাস বা মাইনাস, ধর একটা প্লাস আধান, ধর একটা প্লাস আধান এরকম করে নিলাম, সে একটা মাইনাস আধানকে আকর্ষণ করবে, আকর্ষণ করবে, তাই তো? আবার এই প্লাস আধান এটাই আর একটা কোন জিনিসকে আকর্ষণ করবে, একটা অনাহিত বস্তু যার মধ্যে কোনো আধান নাই, অনাহিত বস্তুটাকে আকর্ষণ করবে। আকর্ষণ দুটোকেই করে, বিপরীত আধানকেও করবে আবার অনাহিত বস্তুকেও করবে। তাই এই অনাহিত বস্তুকে আকর্ষণ কিভাবে সম্ভব, এটার আমি কারণটা বলার চেষ্টা করছি। একটা আহিত বস্তু প্লাস মাইনাসকে আকর্ষণ করবে, এটা স্বাভাবিক ব্যাপার। প্লাস প্লাসকে বিকর্ষণ করবে, মাইনাস মাইনাসকে বিকর্ষণ করবে, এগুলো স্বাভাবিক ব্যাপার। কিন্তু প্লাস আধান একটা অনাহিত বস্তুকে আকর্ষণ করবে, বা মাইনাস আধানও একটা অনাহিত বস্তুকে আকর্ষণ করে। অনাহিত বস্তুকে কি করে আকর্ষণ করে, এটার কারণটাই হচ্ছে তড়িৎ আবেশ, ইলেকট্রিক ইন্ডাকশন। কি জিনিস ইলেকট্রিক ইন্ডাকশন হচ্ছে, যদি ধর একটা প্লাস আধানকে আমি একটা অনাহিত বস্তুর কাছে নিয়ে এসেছি, তা কি হয় সবসময় এই যে আধান, যে জিনিসটা আমি কাছে নিয়ে আসছি, এটা যেটার কাছে নিয়ে আসছি অনাহিত বস্তু, অটোমেটিক যখনই এই প্লাস আধান অর্থাৎ যে কোনো আধান, প্লাস বলে না, যে কোনো আধানকে যখন আমরা একটা অনাহিত নিস্তড়িৎ একটা বস্তুর কাছে যদি নিয়ে আসি তাহলে অটোমেটিক একটা আবেশ তৈরি হবে। আবেশটা কি, এর কাছের প্রান্তে, এর আধানের কাছের প্রান্তে এটার বিপরীত আধান আবিষ্ট হবে। আবিষ্ট মানে ইনডিউসড বলে ইংলিশে, তৈরি হওয়া, হ্যাঁ ইনডিউসড হয়, অটোমেটিক সেখানে ইনডিউসড হবে, অটোমেটিক সেখানে আধান সৃষ্টি হবে। ইফেক্টটা দেখবি, আমি চুম্বক একটা জিনিস বলি, চুম্বককে, ধর একটা চুম্বক, যদি চুম্বক লোহাকে আকর্ষণ করে সে লোহাটাও দেখবি চুম্বকে পরিণত হয়ে যায়, ওই লোহা বা আরেকজনকে আরেকটা লোহাকে আকর্ষণ করতে পারে, দেখেছিস? তার মানে চুম্বকের সংস্পর্শে যখনই লোহা আসবে লোহাটাও চুম্বকে পরিণত হবে, হয় না? তো সেটা এটাকে বলছে ইনডিউসড, এটাকে বলছে আবিষ্ট। এগুলো কিন্তু পার্মানেন্ট না, যে পার্মানেন্টলি আধান চলে এলো সেটা না, যখন ওর কাছ থেকে দূরে চলে যাবে তখনই আবার ইনডিউসড আধান চলে যাবে, বা ইনডিউসড মানে চুম্বকের ধর্ম চলে যাবে। চুম্বকের ক্ষেত্রেও পড়বি তখন, আমি চুম্বক দিয়ে বোঝালাম কারণ চুম্বকটা তোরা প্র্যাকটিক্যালি দেখেছিস আধানের থেকেও, সেজন্য চুম্বক দিয়ে বললাম। চুম্বকের ক্ষেত্রেও আছে, পরে পড়বো। ঠিক সেই রকম এই প্লাস আধানকে যখন অনাহিত বস্তুর কাছে নিয়ে আসবো তখন অটোমেটিক এর কাছের প্রান্তে এই প্লাস আধানের বা যে আধানটা এখানে দিয়েছি তার বিপরীত আধান আবিষ্ট হবে, ইনডিউসড হবে। তার বিপরীত আধান কোনগুলো, মাইনাস গুলো আবিষ্ট হবে। আর দূরবর্তী প্রান্তে মানে থেকে দূরের অপর প্রান্তে এটা সমাধান, এটা সমাধান মানে কি, প্লাস, মানে এইখানে যে আধান তৈরি হবে এখানে বিপরীত আধান, মানে দুই মেরুতে দুটো আলাদা আলাদা আধান আবিষ্ট হবে। আচ্ছা আলাদা এখানে তাহলে কি ইনডিউসড বা আবেশ কি বুঝতে পারলি, একটা অনাহিত বস্তুর কাছে একটা আহিত বস্তু যদি নিয়ে আসি তার কাছের প্রান্তে আহিত বস্তুর বিপরীত আধান, দূরের প্রান্তে আহিত বস্তুর সম আধান আবিষ্ট হয়, অটোমেটিক আবিষ্ট হয়। এই ঘটনাটাকে বলছে কি তড়িৎ আবেশ, বুঝতে পারলি, ইলেকট্রিক ইন্ডাকশন। এবার এই ইন্ডাকশন যখনই হলো, ভালো করে বোঝ, এই ইন্ডাকশন যখনই হলো, তড়িৎ আবেশ যখনই হলো,
তখন এবার দেখতো অনায়িত বস্তুটা যখনই এর কাছে নিয়ে এসছি, আয়িত বস্তুটা নিয়ে এসছি, তখন অনায়িত বস্তুটা অটোমেটিক আধান চলে এসছে। কোন আধান এসছে? বিপরীত আধান। তো বিপরীত আধান যখনই আসবে কি হবে? বিপরীত আধান পরস্পরকে কি করে? আকর্ষণ করে। তাহলে এই আকর্ষণ করবে, বুঝতে পারলি? তখন সেট করে আকর্ষণ করে নিল। তাহলে আমি দেখলাম অনায়িত বস্তুটা আকর্ষণ করছে। কেন করছে? কারণ আয়িত বস্তুটার কাছে নিয়ে এলে আবেশ ঘটে, আবেশের কারণে বিপরীত আধান আসে, বিপরীত আধান যখনই আসবে কি হবে? সেটা আকর্ষণ করবে। এখান থেকে একটা কোশ্চেন আসে যে আকর্ষণের পূর্বে আবেশ হয় না আবেশের পূর্বে আকর্ষণ হয়? তোদের কি মনে হয়? আবেশের পরে আকর্ষণ হয়, মানে আকর্ষণের পূর্বে আবেশটা হয়। আগে আবেশ হবে, বিপরীত আধান ইনডিউসড হবে, তারপরে আকর্ষণ করবে। এটা কিন্তু একটা কোশ্চেন, এটা ব্যাখ্যা করতে আসতো, যেহেতু ব্যাখ্যা করতে আসবে না, শর্ট কোশ্চেনে থাকতে পারে। আবেশ হয়, ব্যাখ্যা করো। ঠিক আছে? কেন হয় বুঝতে পারলি? আগে আবেশ হয়, আগে বিপরীত আধান ইনডিউসড হয়, তারপরে আকর্ষণটা সম্ভব। এবার এখানে এই যে দুটো আধান ইনডিউসড হয়েছে, আবিষ্ট হয়েছে, এই আবিষ্ট আধান দুটোর একটাকে বলছে বদ্ধ আধান, একটাকে বলছে মুক্ত আধান। কোন আধানটা বদ্ধ আধান বলে মনে হচ্ছে তোদের? মানে কোনটাকে যেতে দেবেই না? মাইনাসটাকে। কেন? কারণ যখনই মাইনাস আধানটা আবিষ্ট হলো তখন তো প্লাস মাইনাসকে আকর্ষণ করবে, সহজে পালাতে দেবে, ও আকর্ষণ করে ধরে রাখবে। সেই জন্য এই মাইনাস আধানটা কি হচ্ছে? বদ্ধ আধান বলছে। এই আধানটা যতক্ষণ কাছে থাকবে ততক্ষণ ও থাকবে, ওটা কখনো যাবে না, কারণ এখানে আকর্ষণ করবে। তো কিন্তু এই প্লাস আধানটা দূরে হলেও কিছুটা বিকর্ষণ করছে, সমাধান তো ওর জন্য আবিষ্ট হয়েছে, কিন্তু তবুও কিছুটা বিকর্ষণ করবে, কারণ সমাধান। মানে ও যদি কোনো লাইন পায় এখানে, বা কোনো আর্থিং করে মাটির সঙ্গে পুঁতে দিই, মাটির সঙ্গে কোনো আর্থিং এর লাইন করে দিই, সহজেই ও বিকর্ষণের কারণে চলে যাবে। আর এমনিতেও অনেকটা দূরে আছে ওর থেকে, সেই জন্য এই সম আধানের কারণে কোনো আর্থিং এর লাইন বা কোনো জায়গায় যদি কোনো সুযোগ পায়, ও আধানটা সহজে বেরিয়ে চলে যাবে। সেই জন্য এই আধানটাকে বলছে মুক্ত আধান। তা আবিষ্ট আধানগুলোর মধ্যে কোনটাকে মুক্ত আধান, কোনটাকে বদ্ধ আধান বলছে বুঝতে পারলি? কাছের আধানটা যেহেতু বিপরীত ধর্মী, সবসময় আকর্ষণ করবে, তাই ওটাকে বলছে বদ্ধ আধান, ও সবসময় ওর কাছেই থাকবে। আর সম আধানটা ওটা দূরে আছে, ওটা আর্থিং এর লাইন করে দিলে সহজে বেরিয়ে যাবে, এর জন্য এটাকে বলছে মুক্ত আধান। ঠিক আছে?